এমনও আলোচনা হচ্ছে তার লাশটাকে দেশে আনা সম্ভব হবে নাকি সম্ভব হবে না, তাকে ভারতের মাটি দেওয়া হবে, এরকম নিয়ে গুঞ্জন সৃষ্টি হয়েছে ইতিমধ্যে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। প্রথমে বলি, আসলে সত্যি বলতে শেখ হাসিনা বেঁচে নাই। শেখ হাসিনাকে মহান আল্লাহ তাআলা উপরে নিয়ে গেছে, উঠিয়ে নিয়ে গেছে। আল্লাহ ওনার কবরকে, ওনার জীবনের সকল গুনাহ মাফ করে দিয়ে ওনার কবরকে জান্নাতের টুকরা বানিয়ে দিক। এনসিপি আর জামাত স্লোগান দেয়, দিয়েছি তো রক্ত আরও দেব রক্ত। এই তোদের এত রক্ত হয়ে গেছে কেন প্রতিদিন আনার খাও? স্লোগান চেঞ্জ কর। এখন থেকে তোরা স্লোগান দিবি, আমার ভাইয়ের রক্ত বৃথা যেতে দেব না, দিয়েছি তো রক্ত আর দেব না রক্ত, এবার নেব রক্ত। আবার পরিকল্পনা ভেস্তে গেল। এখন প্রশ্ন উঠছে, আপা বেঁচে আছে না মরে গেছে? এই কথাটা কিন্তু সাধারণ মানুষের মধ্যে না, যারা আওয়ামী লীগ করে তাদের মধ্যেও ভাই এই প্রশ্নটা দেখা দিছে। আমি সেদিন বলেছিলাম মরা শেখ হাসিনাকে দিয়ে সাংবাদিক সম্মেলন করেছে ভারত। তখন আমার ভিডিওতে এসে আপনারা অনেকেই আমাকে গালি দিয়েছেন, অনেকেই মন্দ কথা বলেছেন। আজকে আমার দেশ পত্রিকা একই নিউজ করেছে, শেখ হাসিনা মরে গিয়েছে না বেঁচে আছে। এখন আমার দেশের সম্পাদক মাহমুদুর রহমানকে আপনারা গালি দেন, আমি দেখব কয়জন আপনারা গালি দিচ্ছেন উনাকে। আসসালামু আলাইকুম দর্শক, বিডি নিউজ ভিশনের নতুন একটা নিউজ নিয়ে হাজির হয়ে গেলাম। প্রিয় দর্শক, ভিডিও শুরুতেই ইতিমধ্যে আপনারা ভিডিওর অনেকগুলো অংশ বিশেষ দেখে নিয়েছেন। দেখে বুঝতে পেরেছেন ভিডিওটি কতটুকু গুরুত্বপূর্ণ ও আকর্ষণীয় হতে চলেছে। কারণ আমরা এই ভিডিওটিতে এমন কিছু তথ্য বা সংবাদ উপস্থাপনা করেছি যা জানলে আপনি অবাক হয়ে যাবেন। তাই আপনাদেরকে অনুরোধ করব ভিডিওটি মিস করবেন না। দেশ ও দেশের বাইরে যারা আমার এই ভিডিওটিতে ক্লিক করেছেন, সম্পূর্ণ ভিডিও না দেখে কোথাও যাবেন না। চলেন বেশি কথা না বলে একটা লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিওটিতে চলে যাওয়া যাক। বাংলাদেশের রাজনীতি থেকে কোনো অবস্থাতেই শেখ হাসিনাকে মাইনাস করা যাচ্ছে না। ঘুরে ফিরে তার কথাই আসছে। তিনি যা কিছু করছেন, করার চেষ্টা করছেন, বা তাকে কেন্দ্র করে যখন কোনো কথা বলছেন অন্য কেউ, অমনি সেটা ভাইরাল হয়ে যাচ্ছে। এজন্য আমরা সবাই পক্ষে কিংবা বিপক্ষে, ইচ্ছা করে হোক অনিচ্ছা করে হোক, জেনে হোক কিংবা না জেনে হোক, নিজেদের অস্তিত্ব টিকিয়ে রাখার জন্য বারবার শেখ হাসিনাকে সামনে নিয়ে এসেছি বা আসছি। সবাই শেখ হাসিনার কথা শুনতে চায়। শেখ হাসিনা জুলাই জাদুঘরে, সেখানে লাল টেলিফোন তুলে সাধারণ আমজনতা তাদেরকে শিখিয়ে দেওয়া হচ্ছে শেখ হাসিনার সঙ্গে কথা বলো। তারা কথা বলছে, আপা কেমন আছেন, ডিসেম্বরে আসবেন নাকি, শরীর স্বাস্থ্য কেমন, আমাদেরকে ছেড়ে চলে গেলেন কেন। মানে এই সকল কথাবার্তা যে স্ক্রিপ্ট লিখিত এবং শেখানো, এটা একটা তেলাপোকাও বুঝতে পারে। কিন্তু টিকিট কেটে 50 টাকার টিকিট কেটে লোকজন সেখানে যাচ্ছেন এবং এই ধরনের কথাবার্তা বলে মূলত শেখ হাসিনাকে লাইমলাইটে আনা হচ্ছে। যারা করছেন তারা হয়তো মনে করছেন এই কাজ করে শেখ হাসিনা খুব অপমান হবে, মানুষজন বাহাবা দেবে, কিন্তু আলটিমেটলি এই সকল কথাবার্তায় ঘুরে ফিরে শুধু শেখ হাসিনা প্রসঙ্গ আসছে এবং তার গুরুত্ব বাড়িয়ে দিচ্ছে। তদ্রূপ এই যে সাম্প্রতিক সময় শেখ হাসিনা যে সংবাদ সম্মেলনটি করলেন, এই সংবাদ সম্মেলন নিয়ে পুরো এক সপ্তাহের বেশি সময় ধরে করার আগে, মানে সংবাদ সম্মেলন করার আগে পুরো এক সপ্তাহ জুড়ে শুধুমাত্র বিতর্ক। তিনি কি জীবিত না মৃত, তিনি কি শুধু অডিও বার্তা দেবেন নাকি ভিডিও বার্তা দেবেন, তারপর কেন এই সময় এই কাজটি তার করা দরকার, কি তিনি বলতে চান, তারপর বিদেশে বসে কেন এই সমস্ত জিনিসপত্র করছেন, এরকম হাজারো প্রশ্ন আওয়ামী লীগের, বিএনপির, জামাতের সাধারণ মানুষের মধ্যে ঘুরপাক খাচ্ছিল। এবং সেই সংবাদ সম্মেলনের একদম আগে বা একদিন দুদিন আগে মোটামুটি প্রচার হয়ে গেল যে তিনি আগের মতোই আগে রেকর্ড করা তার যে বক্তব্য, সেই বক্তব্য তিনি দেবেন। কিন্তু বাস্তবে দেখা গেল যে তার এই সংবাদ সম্মেলনটি ছিল একটি মাল্টি ডাইমেনশনাল, যা অতীতে কখনো তিনি করেননি। তার একটি ভাষণ ছিল, সম্ভবত সেটি রেকর্ডেড হতে পারে, সরাসরি হতে পারে, কিংবা ধরুন সেটি লিখিত হতে পারে। তার একটা ভাষণ ছিল। এই ভাষণটা তিনি ইচ্ছা করে দিয়েছেন যেন লোকজন বিতর্ক করার সুযোগ পায় এবং লোকজন প্রথমে মনে করে যে তিনি এটা রেকর্ডের ভাষণ দিয়েছেন। কিন্তু যখন তাকে সরাসরি প্রশ্ন করা হলো, কিছু প্রশ্নের উত্তর তিনি নিজে না দিয়ে খুব কৌশল করে বললেন যে এই বিষয়টি আমার ছেলে বলবে। আবার কিছু প্রশ্নের উত্তর তিনি নিজে দিলেন। তার বক্তব্য থেকে তিনি হেসেছেন রীতিমতো। অন্য সময় মতো তিনি কাঁদেননি। তার আচার আচরণ, চালচলন, কথাবার্তায় দৃঢ়তা ছিল এবং পুরো ভাষণটির মধ্যে এবং তার বক্তব্যের মধ্যে এটি যে কোনো এআই নির্মিত নয়, তিনি যে সরাসরি কথা বলছেন এটি প্রমাণ করার একটা সর্বোচ্চ চেষ্টা তার ছিল। আপনারা জানেন যে এখন আমি একটু ধীরে ধীরে কথা বলছি, কিন্তু খুব ফ্লুয়েন্টলি যখন আমাকে কেউ প্রশ্ন করে, আমি যেমন এখন একা কথা বলছি, ধীরে সুস্থে আস্তে আস্তে, এই ভাষণটি আসলে যে কোনো মানুষ নকল করতে পারবে এআই দিয়ে। কিন্তু টেলিভিশনে যখন আমি বক্তব্য দেই বা আমাকে যখন কোনো প্রশ্ন করে কেউ, অথবা ওটার কাউন্টারে আমি যে তাৎক্ষণিক জবাব দেই, এটি কোনো অবস্থাতেই এআই দ্বারা সম্ভব নয়। 2 নম্বর হলো যে মানুষ
যে স্বাভাবিক গতিতে হাসে ইন জেনারেল, এটা কখনোই এখনও পর্যন্ত কোনো রোবট এটা তৈরি করতে পারেনি। রোবট হাসতে পারে বা হাসা শব্দ করতে পারে, কিন্তু আপনি বুঝতে পারবেন। তো সেই ক্ষেত্রে যেটি হচ্ছে, শেখ হাসিনা জানতেন যে তাকে নিয়ে কী ধরনের বিতর্ক হবে, লোকজন কী ধরনের কথাবার্তা বলবে, ফলে সেই কথার একটি বৈজ্ঞানিক, একটি জিওমেট্রিক মানে জ্যামিতিক এবং একটি ম্যাথমেটিক্যাল অর্থাৎ গাণিতিক তিনি ব্যাখ্যা দাঁড় করানোর জন্য তার সেই পুরো সংবাদ সম্মেলনটিকে তিনি একটি ভার্সেটাইল সংবাদ সম্মেলন করেছেন। এই সংবাদ সম্মেলনটিতে তিনি এমন কিছু গোমর রেখেছেন, ফাঁক রেখেছেন, ফোকর রেখেছেন, যেন মানুষ প্রশ্ন করতে, সন্দেহ করতে এবং কল্পনা করতে, আওয়ামী লীগকে নিয়ে কল্পনা করতে মানুষ উদ্বুদ্ধ হয়। এটি তার একটা রাজনৈতিক পলিসি। প্রথমত এখানে আওয়ামী লীগের কোনো সিনিয়র নেতা ছিলেন না। লোকজন প্রশ্ন করবে কেন ছিলেন না, তাহলে কি তারা শেখ হাসিনার সঙ্গে নেই, নাকি শেখ হাসিনা তাদেরকে মাইনাস করেছে, ইত্যাদি নানা প্রশ্ন। হোয়াট এভার মেবি, কিন্তু এটা শেখ হাসিনা চেয়েছেন। তরুণদের মধ্যে কতগুলো অজনপ্রিয় মুখ, ভীষণ রকম অজনপ্রিয় মুখ, যারা ক্ষমতার সময়টাতে কেউ সজীব ওয়াজেদ জয়ের কথা বলে, কেউ অন্য কোনো কারণে ভীষণ রকম বিতর্কিত ছিলেন, অপ্রিয় ছিলেন, অজনপ্রিয় ছিলেন এবং এখনও আছে। বলতে গেলে তাদের কাউকে এখানে সম্পৃক্ত করা হয়নি। এখানে সাকিব আল হাসানকে আনা হয়েছে, যদিও সাকিব আল হাসান একেবারে নন পলিটিক্যাল, বাংলাদেশে তার গুরুত্ব অ্যাজ এ পলিটিশিয়ান নেই বললেই চলে, এবং তার কথাবার্তা আচার আচরণ অনেকটা শিশু সুলভ। কিন্তু বিশ্ব ক্রিকেটের অঙ্গনে তার যে অবদান এবং তার যে ভূমিকা, এখানে এই পর্যায়ের অলরাউন্ডার মানে ক্রীড়া জগতে, মানে স্পোর্টস ওয়ার্ল্ডে সাকিব আল হাসানের মতো এই মুহূর্তে দ্বিতীয় কোনো স্টার নেই। তো কাজে তার সেই যে স্টারশিপটি, এটি শেখ হাসিনা ব্যবহার করতে চেয়েছেন এবং সফলভাবে ব্যবহার করেছেন। এবং সাকিব আল হাসানকে ব্যবহার করার পর কী ধরনের প্রতিক্রিয়া হতে পারে বা হবে, এটার জন্য তিনি মানসিকভাবে প্রস্তুত ছিলেন এবং সেই ঘটনাগুলো ঘটেছে। তরুণদের মধ্যে তিনি মেয়র মহিউদ্দিন সাহেবের ছেলে মহিবুল হাসান চৌধুরী, সাবেক শিক্ষামন্ত্রী, তাকে লাইমলাইটে নিয়ে এসেছেন। লাইমলাইটে নিয়ে এসেছেন, এর মাধ্যমে তিনি আসলে সামনের একটা ভিশন যে তিনি কী ধরনের তরুণদেরকে সামনে টানতে চাচ্ছেন, রাজনীতিতে সম্পৃক্ত করতে চাচ্ছেন, তার একটা পোর্ট্রেট তিনি মহিবুল হাসান চৌধুরীর মাধ্যমে জাতির সামনে তুলে ধরেছেন। অন্যদিকে জয়কে তিনি যে রাজনীতিতে আনতে চান এবং জয়ও রাজনীতিতে আসতে চান, এবার এই বক্তব্যের মাধ্যমে সেটা মনে হলো। জয় সবসময় অনেকটা বহেমিয়ান টাইপের, মানে টাকা পয়সা, অনেকে যে যাই বলুক তার বিরুদ্ধে বদনাম, কিন্তু বেসিক্যালি ব্যবসা বাণিজ্য করা, টাকা সঞ্চয় করা, তারপরে শেষে খুব ভোগ বিলাসে সেই টাকা পয়সা খরচ করা, এই জিনিসগুলো আমরা সাধারণত দেখিনি তাকে। কিংবা তার বিবাহ বিচ্ছেদ ঘটেছে, হয়তো একাধিক প্রেমের ঘটনা ঘটেছে, এটা স্বাভাবিক হিউম্যান বডি মাইন্ড অনুযায়ী যা হওয়ার তাই। কিন্তু নারী নিয়ে, যৌনতা নিয়ে যে বিকৃত রুচি, অন্যের বইয়ের সঙ্গে রাত কাটানো, বন্ধুবান্ধবের স্ত্রীদেরকে নিজের বিছানায় নিয়ে নেওয়া, হলিউড বলিউডের বিভিন্ন নায়িকাদেরকে শয্যাসঙ্গী করা, টাকার বিনিময়ে তাদেরকে ভোগ করা, হানি ট্র্যাপ বলতে যেটি বোঝায়, এই বিষয়গুলো আসলে জয়ের বিরুদ্ধে কখনো ওঠেনি। বাংলাদেশের একটা নায়িকাকে কেন্দ্র করে, পুতুলের হাজব্যান্ডকে নিয়ে নানা রকম বদনাম, মশরুরকে নিয়ে, আর বাংলাদেশের একজন কথিত সুন্দরী নায়িকাকে নিয়ে নানা রকম স্ক্যান্ডাল রয়েছে। তো এই স্ক্যান্ডালটি জয় সম্পর্কিত হতে পারত, তাকে নিয়েও তো বলা হতে পারতো যে সে প্রিয়াঙ্কা চোপড়ার সাথে এই কাজ করেছে, তারপর সেই রশ্মিকা মান্দানার সাথে এই কাজ করেছে, এগুলো তো বলতে পারতো, কিন্তু এই জিনিসগুলো আসলে আসেনি। সে তার মতো আছে, তার মতো চলছে এবং সে রাজনীতি নিয়ে কখনই আগ্রহ দেখায়নি। কিন্তু এবারের এই সম্মেলনটির মাধ্যমে মোটামুটি যেভাবে তাকে উপস্থাপন করা হয়েছে, ইট মিনস সজীব ওয়াজেদ জয় রাজনীতিতে আসছেন এবং ওয়াজেদ মানে সজীব ওয়াজেদ জয় তিনি নিজেও আসতে চাচ্ছেন। এই হলো মোটামুটি ফ্যাক্ট। এখন এই ফ্যাক্ট নিয়ে বাংলাদেশে ভীষণ রকম আলোচনা হচ্ছে। প্রথম আলোচনাটা হলো যে এই অনুষ্ঠানটি সাজানো, যাদেরকে আনা হয়েছে, ভাড়া করে আনা হয়েছে, অনুগত, বাংলাদেশের শেখ হাসিনা যেভাবে একটি অনুগত সাংবাদিক শ্রেণী তৈরি করে ফেলেছিলেন, ওইরকম একটা সাংবাদিক শ্রেণী তিনি সেখানে তৈরি করে ফেলেছেন। বিশ্ব গণমাধ্যম থেকে ভাড়া করা সাংবাদিকদের এনে তিনি এই কাজগুলো করেছেন। এই কথাগুলো একদল বলছে। আর একদল বলছে শেখ হাসিনা আসলে মারা গেছেন, তার কোনো অস্তিত্ব নেই, এবং বাংলাদেশের শেখ হাসিনার অনেক আত্মীয় স্বজন এখন, মানে শেখ হাসিনার জমানাতে তারা ভালো ভালো পদে ছিলেন, একটু দূরের আত্মীয়, কিন্তু শেখ হাসিনা তাদেরকে নিয়োগ দিয়েছিলেন। তো সেই মানুষগুলো ক্রোধের বশে হোক কিংবা পিঠ বাঁচানোর জন্য হোক, কিংবা ওই মানুষগুলো খুব অল্প সময় তারা পেয়েছিল, অল্প সময়ের মধ্যেই যত রকম 2 নম্বরই কাজ আছে সব 2 নম্বরই কাজগুলো তারা করেছে। নদী দখল, খাল দখল, তারপরে ভূমি দখল থেকে শুরু করে সরকারি জমি নিজের নামে লিখে নেওয়া, এই কাজগুলো তারা করেছেন এবং এই কাজগুলো করার জন্য রীতিমতো কোম্পানি গঠন করে ফেলেছিলেন। আওয়ামী লীগের রাজনীতি ও শেখ হাসিনার ফেরা নিয়ে আমিরে জামাত কিছু চাঞ্চল্যকর ইঙ্গিত দিয়েছে, যেটা কিছুটা হলো রহস্যজনক। দর্শক, এই রহস্যের উদ্ঘাটন আমাদের জন্য জরুরি। আমিরে জামাত বাগেরহাটে সাংবাদিকদের প্রশ্নের জবাবে বলেছেন, এই অবস্থায় আওয়ামী লীগ এখনই রাজনীতিতে চলে আসবে। আমি আমিরে জামাতের টোনটা খেয়াল করলাম, কারণ আপনি যদি রাজনীতি বিশ্লেষণ করতে চান, কোনো নেতার বক্তব্য বিশ্লেষণ করতে চান, সবসময় তার নেতা, সেই নেতার বক্তব্যের টেক্সট ভার্সন করে আপনি বুঝবেন না, তার
ভিডিও ভার্সন শুনলে এবং কমপ্লিট বক্তব্য শুনলে রহস্য বুঝতে সুবিধা হয়। আর শুধু টেক্সট ভার্সন বা শিরোনামের উপর ভিত্তি করে আলোচনা করলে অনেক সময় একটা মিসলিডিং এর সম্ভাবনা থাকে। তো দর্শক, তা আমিরে জামাতের সামগ্রিক বক্তব্য শুনে যেটা মনে হয়েছে যে আমরা যেটা বলি, বিএনপিরও কেউ কেউ বলে, এনসিপি বলে যে আওয়ামী লীগ বাংলাদেশের রাজনীতিতে আর কোনোদিন ফিরবে না, আওয়ামী লীগকে আর কোনোদিন ফিরতে দেওয়া হবে না। আমিরে জামাত এই স্ট্যান্সের সাথে পুরোপুরি হয়তো একমত নন। তিনি হয়তো, আই এম নট শিওর, দ্যাট কুড বি অর মেবি, তিনি মনে করেন যে না, আওয়ামী লীগ একটা রিয়ালিটি, একটা বড় দল, নিষিদ্ধ করে তাদেরকে নিঃশেষ করা যাবে না, তারা কোনো না কোনো ফর্মে রাজনীতি ফিরে আসবে। দর্শক, এরকম একটা ধারণা রয়েছে বলেই এভাবে বলছেন। এই অবস্থায় আওয়ামী লীগ এখনই রাজনীতি চলে আসবে, এর মানে কি এই অবস্থায় এখনই রাজনীতি চলে আসতে পারবে না, এটা সুযোগ নাই। কিন্তু অবস্থার পরিবর্তন হলে ভবিষ্যতে আসতে পারবে। তো ভবিষ্যতে আওয়ামী লীগ আসবে, এটা জামাত আমির মনে করেন, আমার ব্যাখ্যা। আর এনসিপি সহ আর অনেকে মনে করেন যে আওয়ামী লীগ কোনোদিন আসতে দেওয়া হবে না। আসবে কি আসবে না সেটা প্রশ্ন, আসতে দেওয়া হবে না। তবে জামাতের এই স্ট্যান্সটা থাকা জরুরি, কিন্তু এই স্ট্যান্স আমি অ্যাটলিস্ট আমির জামাতের পক্ষ থেকে দেখিনি, বরং এই জায়গায় তার সমস্যা আছে। যেমন আওয়ামী লীগকে বারবার ফেসিবাদ ফেসিবাদ বলা পছন্দ না, এই বিতর্কিত বক্তব্য তিনি দিয়েছিলেন, যদিও ব্যাখ্যা দিয়েছেন এই বক্তব্যের, বাট ব্যাখ্যা সন্তোষজনক ছিল না। তো দর্শক, জামাতের যে স্ট্যান্স হওয়া দরকার বা শিবিরের যে স্ট্যান্স, যেটা জামাতের না, যে আওয়ামী লীগকে আর কোনোদিন আমরা ফিরতে দেবো না, শেখ হাসিনাকে তো নয়, আওয়ামী লীগকে রিফাইন্ড হইতে বা কোনোভাবে ফিরতে দেবো না, স্ট্যান্স শুড বি দ্যাট। শিবির এনসিবির আকিদা এখানে সেম। তাহলে আওয়ামী লীগের লোকজনের কি হবে? এত বড় একটা দল এবং তাদের অনেক সমর্থক এখনো রয়েছে, নেতা রয়েছে, যারা কখনোই মামলার আসামি হবে না বা সাজার আওতায় আসবে না, সামাজিকভাবে প্রতিষ্ঠিত, তারা কি করবে? এখানে এনসিপি এবং শিবিরের আকিদা হচ্ছে তারা কেউ বিএনপিতে যোগদান করবে, কেউ জামাত ইসলামীতে যোগদান করবে, কেউ এনসিপিতে যোগদান করবে। তারা সামাজিকভাবে এইভাবে রিকনসিয়েল হবে, বিভিন্ন দলে মার্চ হয়ে যাবে, কিন্তু আওয়ামী লীগ হিসাবে কখনো তাদেরকে ফিরতে দেওয়া হবে না, সেটা রিফাইন্ড হোক আর সরাসরি হাসিনার আওয়ামী লীগ হোক। তো এই জায়গায় আমিরে জামাতের একটু ভিন্ন মত রয়েছে। তিনি মনে করেন যে না, আওয়ামী লীগ আবার ফিরে আসবে, তবে এত তাড়াতাড়ি না, শাস্তি ভোগ করার পর বা একটা নির্দিষ্ট সময়ের পর। এরকম একটা টোন সরাসরি না বললেও তার বক্তব্যের মধ্যে আমি লক্ষ্য করেছি। এরপরে শেখ হাসিনা ফেরার বিষয় আমি ডাক্তার শফিকুর রহমান যেটা বলছেন, বন্দি বিনিময় চুক্তি বিদ্যমান থাকা অবস্থায় শেখ হাসিনাকে ফিরিয়ে আনতে দেরি হচ্ছে কেন? দেখেন, এই প্রশ্ন তুলেছেন। তাহলে এখানে সরকারকে দায়ী করেছেন, যদিও ওভারঅল আমরা দেখেছি যে না, সরকারের যে ভূমিকা এটা ইতিহাসে নতুন, বিশেষ করে দীনেশ ত্রিবেদীকে আগেভাগেই সতর্ক করে এসেছে। শেখ হাসিনাকে বক্তব্য দিতে দিলে তার পরিণতি কি হতে পারে এটা বলেছেন। একই সাথে শেখ হাসিনা বক্তব্য দেওয়ার পর রাত 11টার দিকে যে স্টেটমেন্ট পররাষ্ট্র মন্ত্রণালয় দিয়েছে, এত কড়া স্টেটমেন্ট বাংলাদেশ সরকার কোনোদিন কারো বিরুদ্ধে দেয়নি, চূড়ান্ত স্টেটমেন্ট। এমনকি ডিপ্লোম্যাটিক ল্যাঙ্গুয়েজ এরিয়া, একদম পলিটিক্যাল ল্যাঙ্গুয়েজে ভারতকে কড়া জবাব দিয়েছে বাংলাদেশ সরকার। তারপরও আমিরে জামাত বলছেন যে বন্দি বিনিময় চুক্তি বিদ্যমান থাকা অবস্থায় শেখ হাসিনাকে ফিরিয়ে আনতে দেরি হচ্ছে কেন? মানে এই দেরি হচ্ছে কেন, এটাও কমপ্লিট বক্তব্য আমি শুনলাম। আমিরে জামাত দায়ী করছেন মূলত বিএনপি সরকারকে, যে তারা কেন ফিরিয়ে আনছে না, সরকার কেন নিজ দায়িত্বে ফিরিয়ে আনছে না, বরং তিনি শেখ হাসিনাকে কেন বলছেন না, বরং শেখ হাসিনা কেন বলছেন আমি ঢুকে যাব। আমিরে জামাতের এই বক্তব্যের মধ্যেও কিছুটা ঘাটতি আছে বলে আমরা মনে করি, একটু ক্রিটিক করতে চাই। নাম্বার ওয়ান, যে বন্দি বিনিময় চুক্তির যে বিভিন্ন ধারা আছে, সেই ধারায় ভারত চাইলে শেখ হাসিনাকে ফেরত না দিতে পারে, কারণ ওখানে কিছু কন্ডিশন আছে যে মনে করতে হবে বা কখন ফিরিয়ে দিতে বাধ্য না, যখন মনে হবে যে না রাজনৈতিক প্রতিহিংসার শিকার হতে পারে। এখন যদি এই ব্যাখ্যা দেয় ভারত যে না, আমাদের মনে হয় যে শেখ হাসিনাকে ফিরিয়ে দিলে রাজনৈতিক প্রতিহিংসার শিকার হতে পারে, এই কারণে দিব না। আবার যদি মনে হয় যে ন্যায় বিচার পাবে না, সে আন্তর্জাতিক মানদণ্ডে বিচার হবে না, তাহলেও ফিরিয়ে না দিতে পারে। পলিটিক্যালি মোটিভেটেড কেস, এরকম সম্ভাবনা থাকলে ফিরিয়ে না দিতে পারে। এবং কমন অপরাধ, দুই দেশের আইনেই সমান অপরাধে দণ্ডিত হতে হবে। বাংলাদেশে যেটা অপরাধ, ভারতে যদি সেটা অপরাধ না হয়, তাহলে ফিরিয়ে দিতে বাধ্য না। এরকম অনেক লিমিটেশনস আছে বন্দি বিনিময় চুক্তির, এক্সট্রাডিশন ট্রিটি। তো এইসব ক্লজের ব্যাখ্যা দিয়ে ভারত সরকার ফিরিয়ে দিতে গড়িমসি করছে বা করতে পারে। এর মানে এই যে শেখ হাসিনাকে ফিরিয়ে আনতে পারছে না, এটা সরকারের ব্যর্থতা যতটা না, তার চাইতে ভারত দিচ্ছে না, ভারত ফেরত দিচ্ছে না, এটা সবার আগে। ভারত কেন দিচ্ছে না, এই প্রশ্ন সবার আগে করা উচিত, আমি ইনসাফের ভিত্তিতে যদি বলি। কিন্তু আমিরে জামাত সরকারকে দায়ী করছেন যে সরকার কেন ফিরিয়ে আনছে না। এখানে ভারত হচ্ছে প্রথম গালিটা দিতে হবে ভারতকে, দেন বিএনপিকে। এই জায়গায় আমি একটু ক্রিটিক করছি। এরপরে প্রশ্ন হচ্ছে যে বিএনপি সরকারের ত্রুটি থাকতে পারে, যেমন উপরে উপরে কঠিন প্রতিবাদ জানিয়েছে শেখ হাসিনাকে নয়াদিল্লিতে বক্তব্য দেওয়ার সুযোগ দেয়, কিন্তু ভিতরে ভিতরে আমরা বিদ্যুৎ ও জ্বালানি প্রতিমন্ত্রীকে দেখলাম ঠিকই ব্যবসা বাণিজ্য পাইপলাইনের মাধ্যমে তেল টাল চাচ্ছে,
আবার দীনেশ ত্রিবেদীর সাথে তারেক রহমানের নাকি বৈঠক এই 10 আগস্ট। তো এই পরিস্থিতি তো আবার এখানে আরেকটা ঘাটতি নিয়ে আমির জামাত হয়তো বা দেখছেন যে শেখ হাসিনাকে বক্তব্য দেওয়ার প্রতিবাদ করেছে, ঠিক আছে, কিন্তু দীনেশ ত্রিবেদীকে ডেকে কড়া বার্তা কেন দিল না, অথবা ফোন করে প্রাইম মিনিস্টার কিংবা পররাষ্ট্রমন্ত্রী কেন জবাব চাইল না? এরকম ত্রুটি বা ঘাটতি আমির জামাত মনে করে থাকতে পারেন যে ভারতের সাথে ডিল করার ক্ষেত্রে, হ্যাঁ ভারত এখন পুরো বাংলাদেশের বিরুদ্ধে, ইটস ট্রু, বাংলাদেশ বিরোধী ষড়যন্ত্র লিপ্ত, ইটস ট্রু, বাট বিএনপি সরকার ডিলিংসটা দুর্বল হচ্ছে, এরকম একটা দৃষ্টিভঙ্গি আমির জামাতের থাকতে পারেন, যার ফলে তিনি শেখ হাসিনাকে কেন ফিরে আনা হচ্ছে না এতে বিএনপিকে প্রধানত দায়ী করছেন। দর্শক, ইতিমধ্যে আপনারা ভিডিওটি সম্পূর্ণ দেখেছেন। ভিডিওটি দেখে আপনারা কি জানলেন, বুঝলেন? অবশ্যই আপনাদের মূল্যবান মতামত আমাদের কমেন্ট বক্সে জানাবেন। আর আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ইতিমধ্যে যারা সাবস্ক্রাইব করেছেন তারা ভিডিওটি বেশি বেশি শেয়ার করে অন্যদেরকে দেখার সুযোগ করে দিবেন। এরকম নিত্য নতুন গরম গরম নিউজ পেতে আমাদের চ্যানেলের সাথেই যুক্ত থাকুন। আজকে কথা না বাড়িয়ে বিদায় নিচ্ছি। দেখা হবে নতুন কোনো নিউজ নিয়ে ইনশাল্লাহ। ততক্ষণ পর্যন্ত বিডি নিউজ ভিশনের সাথেই থাকুন। আল্লাহ হাফেজ।